গণভোটের জন্য প্রস্তুত দেশ, সর্বোচ্চ নিরাপত্তা। কয়েক জায়গা থেকে বিপুল অর্থ সহ জামায়াত নেতার আটক, সাজানো নাটক দাবি জামায়াতের। একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। জনতার এই যে বিপুল প্রত্যাশা, বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে, এই জন্য একের পর এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন গিয়ে। একটি দল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, অভিযোগ মাহদি আমিরের। টানা 4 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। স্বাগত বিআরবি কেবলস এন্ড হসপিটালের সৌজন্যে ভোট গণভোট আয়োজনে। দর্শক, পুরো আয়োজনের সাথে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি পুরো আয়োজন জুড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা চলে যাচ্ছি সেখানে। ভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর নির্বাচনে উৎসবের হাওয়া বইছে দেশে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রহর গুনছেন প্রায় 13.25 কোটি ভোটার। জনগণের এই অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট সহ প্রয়োজনীয় উপকরণ। ভোটহীনতার সংস্কৃতি পেরিয়ে বৃহস্পতিবার কেন্দ্রে যাবেন ভোটাররা। কেন্দ্রে কেন্দ্রে গেছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি সহ ভোটের সরঞ্জাম। সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ব্যস্ততা বেড়েছে নির্বাচন কর্মকর্তাদের। ঝুঁকিপূর্ণ সকল কেন্দ্রে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছে স্থানীয় প্রশাসনের সাথে। সাংবিধানিক অধিকার ফিরে পাবার পাশাপাশি ভোটের উৎসবে উৎফুল্ল সর্বস্তরের মানুষ। দেশে যেন ভালো কিছু হয়, ওইটার দিকে যে সরকারের ক্ষমতা আসুক, ওইটার দিকে যেন লক্ষ্য রাখে। এখন পর্যন্ত পরিস্থিতি যা আছে তা সন্তোষজনক। সহিংসতা হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায় না। পরবর্তীতে কি হয় এটা তারপর আমরা আশা করছি যে একদম মালামাল বিতরণ থেকে শুরু করে মালামাল গ্রহণ করা পর্যন্ত পুরোটা সময় যেন নির্বিঘ্নে আমরা স্বচ্ছন্দে ভোটটা করতে পারি। বিগত দিনের কলঙ্ক মুছে দিতে প্রস্তুত খুলনা মেট্রোপলিটন পুলিশ। জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। কোনো রক্তচক্ষু বা হুমকিতে ভয় না পেয়ে বৃহস্পতিবার সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান পুলিশ কমিশনার। এই 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, ঈদের আনন্দে মানুষ ভোট দিতে যাচ্ছে। আমাদের প্রত্যাশা আমরা সুন্দর পরিবেশে নির্বাচনে ভোট দিতে পারবো এবং ভোট দিয়ে বাড়িতে আসতে পারবো। আগামীকালকে আমরা একটি সুন্দর, অবাধ
এবং সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। ভোট নিয়ে খানিক উচ্ছ্বাসে ভাটা পড়েছে গোপালগঞ্জে। তবে কেন্দ্রগুলোতে এরই মধ্যে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মোবাইল টিম হিসেবে পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব তারা একসাথে ডিউটি করবে। আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্রকে সংখ্যা ধরেন যে 8 কেন্দ্রে একটা নোডাল পয়েন্ট তৈরি করে সেই নোডাল পয়েন্টে পুলিশের মোবাইল টিম থাকবে, আর্মির মোবাইল টিম থাকবে, বিজিবির থাকবে, র্যাবের থাকবে। জেলার 3টি আসনে 5টি উপজেলা ও 4টি পৌরসভায় মোট 397টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 12টি কেন্দ্র বাদে বাকি 385টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24। দর্শক, আর মাত্র 12 ঘন্টারও কিছু সময় বেশি পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে আজকে সারাদিন অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমনটি আমরা তথ্য পেয়েছি, ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে। যদিও এরপরে যেমনটি বলা হচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে, এয়ারপোর্টের বিমানবন্দরের অনুমতি সাপেক্ষেই তারা এই টাকাগুলো বহন করেছেন। এই নিয়ে কিছু তথ্য রয়েছে আমাদের কাছে। ঠাকুরগাঁয়ে জামায়াত নেতাকে টাকাসহ আটকের ঘটনায় জড়িত সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অন্যায় করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় নির্বাচন কমিশনে ইসি সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এই যে ঘটনাটা যিনি ঘটলেন, আমরা এসিকে বলেছি যে এটা আপনাদের একটা দায়িত্ব আছে, এটা ক্লিয়ার করা উচিত যে আমি কোনো ক্রিমিনাল অফেন্স করলাম না, আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, এর ভিত্তিতেই আমাকে আমার সম্মান মর্যাদা আমার দলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যারাই অপপ্রচার চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন দেখতে চাই। নির্বাচনের ঠিক আগের দিন বিপুল টাকা সহ আটক হলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। সৈয়দপুর বিমানবন্দর থেকে দুপুর 12টার দিকে তাকে আটক করেছে পুলিশ। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নীলফামারী জেলা পুলিশ সুপার। তিনি জানান, জব্দ করা টাকার পরিমাণ ৭৪ লাখের মতো। টাকার উদ্দেশ্য জিজ্ঞাসা করা হলে তিনি জানান এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি। এদিকে জামায়াত নেতা আটকের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। কত টাকা আছে এখানে? এখানে 50 প্লাস 50 প্লাস 50 প্লাস আছে 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। উনি টাকা নিয়ে সম্ভবত ঢাকা থেকে ঠাকুরগাঁও উদ্দেশ্যে যাচ্ছিল, ওখানে ধরা পড়লো। এখন আটক, এখনো কোনো আইনগত প্রক্রিয়ার মধ্যে যায়নি। ডিটেইলস আমি আপনাকে জানাতে পারতেছি না। দর্শক, সারা দেশে আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে। জয়ী, যেমনটি আমরা দেখলাম একটা প্রতিবেদন, জামায়াত নেতা বিপুল পরিমাণ টাকা সহ তাকে আটক করা হয়েছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টি? ফয়সাল, আপনি নিশ্চয় অবগত আছেন, এই ঘটনাটিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক হিসেবে দাবি করেছে জামায়াতে ইসলামী। আমরা কিন্তু বিগত নির্বাচনের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, আমরা কিন্তু দেখেছি বিগত সময়েও কিন্তু আর্থিক লেনদেনের অনেক অভিযোগ আমাদের সামনে এসেছে। আমরা এবারের নির্বাচনে ভিন্ন কিছু কিন্তু প্রত্যাশা রেখেছিলাম, কিন্তু সমীকরণ যদি মেলাতে যাই আমাদের কিন্তু অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। ব্যাংক, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং, সবকিছুই তো বন্ধ রয়েছে। তাহলে এই যে টাকা লেনদেনের বিষয়টা, এটি নির্বাচন কমিশন আসলে কিভাবে দেখছে? নির্বাচন কমিশন তো পুরো বিষয়টা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হস্তান্তর করেছে যে তারাই বিষয়টি দেখবে। নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। এই ধরনের আরো কিছু তথ্য রয়েছে, আমরা একটু যাই। কুমিল্লার মুরাদনগরে দর্শক, টাকা সহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালি নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা যাওয়ার পথে তাকে আটক করে এলাকাবাসী। জানা যায়, হাবিবুর রহমান হেলালির প্রাইভেট কার তল্লাশি করে নগদ 2 লাখ টাকা পায় স্থানীয়রা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যান উপজেলা সহকারী। তবে হেলালিকে আটক বা লিখিত কোনো অভিযোগ নেই বলে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফেনীতে রকেট লঞ্চার সন্দেহে জামাত সমর্থককে আটকের ঘটনায় চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার রাত 9টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় জামাত সমর্থক শামসুল আরিফিন নামের একজনকে রকেট লঞ্চার সদৃশ বস্তু সহ আটক করে থানায় হস্তান্তর করেন স্থানীয়রা। পরে ফেনী ১ আসনের জামায়াত প্রার্থী ASM কামাল উদ্দিন থানায় গিয়ে তাকে ছেড়ে দিতে বলেন। পরে শামসুল আরিফিনকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে চন্দনাইশে নগদ 10,49,000 টাকা সহ মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে আব্দুল বারী হাট স্থান থেকে এসব জব্দ করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান, 10,49,000 টাকা সহ মাইক্রোবাসটি জব্দ করে থানায় দেয়া হয়। টাকাগুলো কোন প্রার্থীর তা জানায়নি পুলিশ। এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। শরীয়তপুরে নড়িয়ায় 7,20,000 টাকা সহ গোলাম মোস্তফা নামে এক জামায়াত কর্মীকে আটক শেষে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া সহকারী কমিশনার লাকি দাস। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে নড়িয়ার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতের কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করে বেশ কয়েকজন জামায়াত ইসলামীর কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নড়িয়া সহকারী কমিশনার। এ সময় বাড়িটি তল্লাশি চালিয়ে নগদ 7,20,000 টাকা, একটি ল্যাপটপ, টাকা বিতরণের কাগজ সহ জামায়াতের 4 কর্মীকে আটক করা হয়। দর্শক, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাকার ছড়াছড়ি চলছে। জয়ী, আপনার কাছে একটু আসতে চাই, এই যে আজকের পুরো ঘটনায় আমরা যেটি দেখতে পাচ্ছি, জামায়াতের কয়েকজন নেতাকে টাকা সহ আটক করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, বলা হচ্ছে যে একটি দল আসলে টাকা দিয়ে ভোট কিনছে, আবার জামায়াতের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে এগুলি সবকিছুই আসলে ষড়যন্ত্র। কি মনে হচ্ছে আপনার কাছে? ফয়সাল, আপনি নিশ্চয় অবগত আছেন, ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বারবার সতর্ক করেছেন। আমরা যখন দেখেছি যে আমাদের প্রার্থীদের প্রচারণার সময় যখন শেষ হলো, অর্থাৎ গতকাল সকাল দিকে, তারপর থেকে এই সময়টাকেই কিন্তু ক্রুশাল টাইম হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে এই সময়টিকে উর্বর সময় হিসেবে বিবেচনা করা হয়। এ সময় টাকা দিয়ে ভোট কেনার যে এক ধরনের আমরা টেন্ডেন্সি দেখি, সে সঙ্গে আরও একটি বিষয়, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গুজবও ছড়িয়ে দেওয়া হয়। এবার কিন্তু গুজবের তালিকায় যুক্ত হয়েছে AI। আপনি নিশ্চয় অবগত আছেন, বিভিন্ন ফেক ডিফেক ভিডিও কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি, যেগুলো আসলে জনগণকে, ভোটারদের নানাভাবে বিভ্রান্তও করছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি যেমনটা দেখছি, AI নিয়ে যেই নির্বাচন কমিশন সহ ইন্টারিম গভর্নমেন্টের যেই ছিল, ওই হিসেবে আজকের দিনটাতে ওই রকম গুজব কিন্তু ছড়ানো হয়নি। হয়তোবা সরকারের পক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটিও হতে পারে। আরও কিছু তথ্য রয়েছে, আমি একটু যাব। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দর্শক, বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এই অভিযোগ করেন তিনি। এই সময় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। 8 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আমরা অতি দ্রুত দেশব্যাপী নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটি ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ জামায়াত নেতা আটকের ঘটনায় সংশ্লিষ্ট বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, এ বিষয়ে কমিশন কোনো হস্তক্ষেপ করবে না। সন্ধ্যায় নির্বাচন কমিশনে একথা বলেন ইসি সচিব। কোর্ট করে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে, কোর্ট করা হয়েছে যে একটা উদ্দেশ্য, আমি নাকি বলেছি যে 5 কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার
ক্ষমতা আমার নেই। আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন, তাদের কাছে আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। আপনারা আবারও একই জিনিস করতেছেন। জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, দর্শক আমাদের সঙ্গে অপর একটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন হেড অফ নিউজ শরীফুল ইসলাম খান, আর তার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা ও বিশ্লেষণ নিয়ে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। যাচ্ছি শরীফুল ইসলামের কাছে। শরীফুল ইসলাম, আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের মাহেন্দ্রক্ষণের দ্বার প্রান্তে এবং দেশ জুড়ে কিন্তু এখন একটাই আলোচনা, একটাই উত্তেজনা, সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের নির্বাচনী সমীকরণটা কেমন দেখছেন জানাবেন। জয়, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের সমীকরণ ক্ষণে ক্ষণেই পরিবর্তন হবে, কারণ ভোটারদের মন, সামগ্রিক পরিস্থিতি এসব নিয়ে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমি সরাসরি বরং আলোচনায় চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর দর্শক। ধন্যবাদ। আমি একদম সরাসরি প্রশ্নটাই করতে চাই। বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে আগামীকাল। এই যে 12টা নির্বাচন হলো আর কাল যে ভোট শুরু হবে, কি পার্থক্য? কিছু কি ব্যতিক্রম কিছু আছে, বাড়তি কোনো গুরুত্ব বহন করে? ভীষণ বাড়তি গুরুত্ব বহন করে, যদিও সংখ্যাটা 13 সাথে একটা আনলাকি কথা আছে। আমি আশা করি এই 13 নম্বর নির্বাচনটাই আমাদের জাতির সৌভাগ্য ডেকে আনবে। আমরা কতগুলো ক্রান্তি লগ্নের কতগুলো নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, আমরা এটা পরে আসি। তার আগে এমনিতেই যদি বলি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা নির্বাচন জরুরি। আমরা ভারতের উদাহরণ যদি দেই, ওখানে তো কোনোদিন গণতন্ত্র ইন্টারাপ্টেড হয় নাই, ওখানে সামরিক শাসন আসেনি। তারপরও তাদের প্রত্যেকটা নির্বাচন অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়, কারণ একটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করেন পরবর্তী সময়টা 4 বছর বা 5 বছর কে তাদেরকে শাসন করবেন, কার পলিসিতে দেশ চলবে। একটা জাতির ভাগ্য জড়িত হয়ে যায় একটা নির্বাচনের সাথে। এটা হলো সাধারণ, যদি আমাদের অবিচ্ছিন্ন মানে নিরবিচ্ছিন্ন এক ধরনের গণতন্ত্র থাকে না। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে 12টা নির্বাচন গিয়েছে, এই নির্বাচনটা কেন আলাদা, কেন বাড়তি গুরুত্ব বহন করে? আমি আসছি। প্রথম বলছি যে সব ঠিকঠাক থাকলেও একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। রাইট। ভারতের কথায় আসলাম, যখন নির্বাচনের আগে যা হয় সেখানে আমাদের অবস্থা, তখন আমি এবার তুলনা করছি যে নির্বাচনটা এমনিতেই এত গুরুত্বপূর্ণ, সেই নির্বাচনটা আমরা এমন একটা সময় নির্বাচনটা করছি যখন বাংলাদেশে দীর্ঘকালীন একটা স্বৈরাচারী সরকার ছিল, তারপর তার পতন ঘটিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার চেষ্টা করছি, এবং এটা এই ধরনের দেশের জন্য খুব চ্যালেঞ্জিং। ঠিকঠাক মতো যদি আমরা নির্বাচনটা করতে না পারি, এবং এর পরবর্তী সময়টা আছে, সিইসি স্পিচে তিনি একটা কথা বলেছেন নির্বাচনের ফলাফল সবাইকে মেনে নেওয়ার জন্য। আসলে তাদের নির্বাচনটা তো ভালো করতে হবে, কিন্তু যদি আপনি ঠিকঠাক সময়ে যদি নির্বাচন করতে না পারি, নির্বাচনের ঠিক আগের দিন কেন এই প্রসঙ্গটা নিয়ে আসছেন? আমি ঠিক জানি না। মানে বাংলাদেশে এক ধরনের প্রবণতা ছিল নির্বাচনে যারা পরাজিত হয় তারা সেটাকে গ্রহণ না করা। যদি খুব গ্রস খারাপ কিছু হয় তাহলে তো সত্যিকার কারণে এই নির্বাচন প্রত্যাখ্যান করতে পারে। যদি সেটা করে, মানে আমি প্রায় বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তুলনা করি, যে দেশগুলোতে স্বৈরাচারী সরকার ব্যবস্থার পতন ঘটানো গিয়েছিল তার মধ্যে 3টা দেশে নির্বাচন হয়েছিল, লিবিয়া, মিশর, তিউনিসিয়া। লিবিয়াতে নির্বাচনের পরও না গৃহযুদ্ধ লেগে গেছে। মিশরে কিছুদিন একটা নির্বাচিত সরকার ছিল, পরে সেটার পতন ঘটিয়ে একটা সামরিক শাসন এসছে, একটা অস্থিরতার মধ্যে গেল, এবং এরপর সামরিক শাসন। রাইট। কেন আসলো? দলগুলো তাদের মধ্যে সংঘাত শুরু করে দিয়েছে। মুরসিকে মেনে নিচ্ছে না, মুরসির সাথে সমস্যা শুরু হতে হতে সিসি আসলেন, ক্ষমতা নিয়ে নিলেন। তিউনিসিয়াতেও একই ঘটনা, নির্বাচনের পর প্রচন্ড টাফ পরিস্থিতি তৈরি হতে হতে এখন আরেকজন স্বৈরাচারের ওখানে উদ্ভব হয়েছে, কায়েস সাইদ। তার মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমরা ঠিক ওরকম একটা পয়েন্টে দাঁড়িয়ে যে বাংলাদেশ সত্যিকারভাবে গণতন্ত্রের দিকে যাবে, নাকি বাংলাদেশে আরেকজন স্বৈরাচার আসবে নির্বাচনের পর, নাকি একটা সামরিক শাসন আসবে, ইভেন আমরা কি একটা গৃহযুদ্ধে চলে যেতে পারি, এই জিনিসটা ডিসিশন হবে। কিন্তু সত্যিকারীভাবে যদি মানে সত্যিকার অর্থেই যদি গণতন্ত্রের দিকে অগ্রসর না হয়, কি পরিণত হতে পারে বাংলাদেশের? 3টা যে কোনো একটা, যে বললাম, একটা হলো কোনো একটা ব্যক্তি আসতে পারেন কোনো দলের হয়ে, যিনি আবার স্বৈরাচারী হয়ে উঠবেন। সেই সংখ্যা কি আছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? আমি সংখ্যা আসলে খুব একটা দেখি না বাংলাদেশে। আমি সত্যিকার অর্থে মনে করি আমরা মোটামুটি, মানে এটা গণতন্ত্র মানে কালকে থেকে আমরা খুব অসাধারণ উদার গণতন্ত্রে ঢুকে যাব না, কিন্তু বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রা করবে আমি মনে করি। যেমন ধরুন, নির্বাচনে যে ফল হবে সেটা সবাই মেনে নেবে, এই ধরনের একটা নির্বাচন হবে বলে আমি আশা করি, এবং মেনে যদি নেয়
কিছু কথা বলবে, যেমন ধরুন কোনো দল যদি অনেক বেশি খারাপ করে, আমি আমার প্রেডিকশনটা বলি, জেনারেল টেন্ডেন্সি আমরা যুগ যুগ ধরে তাই হ্যাঁ, তো মুখে বলেও যদি ওনারা ঠিকঠাক মতো চলেন দ্যাটস ফাইন, কিন্তু উনি যদি মনে করেন এটা হয়নি, আমরা এখন আন্দোলন লড়াই করতে শুরু করব, এটা ডিজাস্টার করবে। ওকে, কাল যেহেতু ভোট, মানে রাত পোহালেই ভোট, সে আলোচনা যাচ্ছি না। অনেকগুলো প্রতিষ্ঠান ভোট নিয়ে নানা ধরনের জরিপ করছে। কেউ বলছে বিএনপি 220টি আসন পাবে, কেউ বলছে 208টি আসন পাবে, জামায়াত এতটি আসন পাবে, এনসিতে। আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিক্রমা সেটা পর্যবেক্ষণ করছেন, আপনার মনের জরিপটা একটু জানতে চাই। আমি বলতে চাই, মানে আপনি জরিপ আবার উল্টো এমন বলছেন যে যেখানে বিএনপি কে 200-220 বলছে, আবার এমন জরিপ এসেছে যেখানে জামাত 136। রাইট, মানে আমি আপনার ভিতরটা জানতে চাই, মানে বিএনপি তার চেয়ে কম, মানে বিএনপি তার চেয়ে কম পাচ্ছে, এটাও আছে। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, এবার আমাদের সবার জন্য একটা লার্নিং আছে, সারা পৃথিবীতে তো বটেই, আর বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, ভারতেও আমি দেখেছি জরিপ ভালো হয় না। আর একটু কারণটা বলি, একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দুজন ব্যক্তি ইলেকশন করেন, ধরুন আমেরিকান ইলেকশন, সব স্টেটে একই ব্যক্তি, ভোট কিন্তু সবাই একই ব্যক্তিকে দিচ্ছেন, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে দল যেমন আছে, ব্যক্তি কিন্তু অন্য একজন। প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া এবং জনাব শফিকুর রহমানের মধ্যে একজন হবেন, কিন্তু সব সিটে তো তারা কন্টেস্ট করছেন না, তাদের হয়ে অন্য ক্যান্ডিডেটও কন্টেস্ট করছে। সুতরাং শুধু ধানের শীষ বা দাঁড়িপাল্লা না, রাদার সাথে ব্যক্তিও ম্যাটার করে। এই জন্য এই জিনিসগুলো খুবই জটিল। আমার প্রেডিকশন আমি বলতে পারি, এবার জামায়াত ইসলামী তার ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করবে। এখন এর মানে খুব মিরাকুলাস কিছু তা না, তারা 50 সিটস ক্রস করার সমূহ সম্ভাবনা আছে, 50, 60, 70 পর্যন্ত যেতে পারে। তবে তাদের পপুলার ভোট প্রচুর হবে, ভোটের পার্সেন্টেজ উইল বি হাই। এটা তাদের হবে কারণ হচ্ছে বিএনপিতে মানে বিদ্রোহী প্রার্থী প্রচুর আছে, বিদ্রোহীরাও 15-20টাতে জিততে পারেন। তার মানে এই মিলে তাদের সিটের সংখ্যা টোটাল 100-র নিচে থাকবে, আর বিএনপি মানে ধানের শীষ প্রতীকে বিএনপি 200 ক্রস করবে বলে ধারণা। সেক্ষেত্রে আপনার বিশ্লেষণে কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা মোটামুটি তো নিশ্চিতভাবে দল থেকে মোটামুটি ঘোষণা করা হয়েছে, তো উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের। ওকে, ফাইন। নির্বাচন কালকে সকালে, আজকে আমরা কয়েক জায়গায় দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা টাকা নিয়ে ধরা পড়ছেন। জি, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বা আমরা যে ফ্রি, ফেয়ার এবং গ্রহণযোগ্য ক্রেডিবল একটা ইলেকশনের কথা বলছি, তার কোনো ইম্প্যাক্ট কি পড়বে? এতে পড়বেই। ইনফ্যাক্ট বাংলাদেশে নির্বাচনে টাকা লেনদেন হয়, এটা যদি বাস্তবতা বলে ফেলি, এটা আগেও যত সুষ্ঠু নির্বাচন হয়েছে সেগুলো তো এই প্রবণতা ছিল। এবার বিশেষ করে একটা ঘটনা খুবই আলোচিত হচ্ছে, এটা একটু অ্যানালিসিস করা দরকার, যে একটা জেলার জামায়াত ইসলামের আমির বেশ অনেক টাকা নিয়ে তিনি পুলিশের হাতে আটক হয়েছেন বিমানবন্দরে। পাল্টাপাল্টি কথা আসছে যে উনি এটা কাস্টমস জেনেছিল, হ্যাঁ কাস্টমস জানতে পারে, টাকা আটকায়নি, কিন্তু নির্বাচনের সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা সে আলাপ আছে। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে টাকার অঙ্ক, তিনি ব্যবসার টাকা বলছেন, কিন্তু উনি অঙ্ক বলতে পারেননি, উনি 50 লাখের মতো বলছেন, কিন্তু এটা 74 লাখ টাকা গুনে পাওয়া গেল। অনেকগুলো তার কথার মধ্যে মানে সবিরোধিতা আছে, তিনি মুখ লুকানোর চেষ্টা করলেন। বৈধ টাকা যদি হয়ে থাকে, সাংবাদিকদেরকে দেখে তিনি মুখ লুকাচ্ছেন। তো যাই হোক, আমরা ধরে নেওয়া ভালো হবে, কনটেক্সট আমরা বুঝি যে এটা লেনদেনের জন্যই টাকা ছিল। জামায়াতের কর্মীরা অনেক জায়গায় আটক হয়েছেন, আরও আরেক গ্রাসরুট লেভেলের কর্মী, আমি জানি না, আমার চোখে পড়েনি, বিএনপির লোকজন এরকম আটক হতে পারে, মানে এই প্রবণতা আবারও বলছি বাংলাদেশে আছে। কিন্তু জামায়াতের আমির পর্যায়ের একজন মানুষ, এবং যেটা জরুরি কথা, যে দলটা জেলা আমির, যে আমির পরে জেলা আমির পর্যায়ের একজন খুবই বড় পজিশনের মানুষ, যে দলটা সব সময় সৎ লোকের শাসনকে ব্র্যান্ডিং করেছে। মানে জামাতের ব্র্যান্ডিং কি, সবার কাছে ভোট কিভাবে কি বলে যায়, বিএনপিকে তারা সরাসরি আক্রমণ করছেন, দুর্নীতিবাজ, যদিও সেই সরকারে তারা ছিলেন, তারা সৎ লোকের শাসন চায় পরিষ্কার করে বলছেন, এবং দুর্নীতির অভিযোগ করছেন, এবং সেটা তাদের অনৈতিক হলেও বলছেন, কারণ 2001-06 সালের সরকারে তো তারাও পার্ট ছিলেন। তারা বিএনপির বিভিন্ন জায়গায় যে অভিযোগ তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রেই আছে যে চাঁদাবাজি, তো আপনি অভিযোগ করছেন দুর্নীতি করে ওরা, আমি সৎলোক, রাইট। এখন আপনি ভোটারকে ঘুষ যখন দিতে যাচ্ছেন, এটার আলোচনা অনেক বেশি হবে, এটাই নিয়ম। ধরুন কাগজে কলমে বলছি, আমাদের প্রথাগত দলগুলো যখন এই ধরনের কাজে ইনভলভ আছে, বোঝে মানুষ এটাকে যেভাবে দেখে, এই দলটার নামের সাথে কিন্তু ইসলাম আছে, জামায়াত ইসলাম বাংলাদেশ। আপনি ওদের কনস্টিটিউশন যদি পড়ে দেখেন, প্রতি স্টেজে
তাদের প্রিয়াম্বল, তাদের আমিরের শপথ, আমিরের কার্যাবলী, রুকনের শপথ, রুকনের সারাক্ষণ আল্লাহ এবং রসুলকে আপহোল্ড করে সেটার মতো করে কাজ করার কথা বলা আছে। আমি চাইলে পড়ে শোনাতে পারি, আমি এটা ডাউনলোড করা আছে, আমি এটা লিখেছি বলে আমি খুব ঘাটাঘাটি। তার মানে কি আপনি বলছেন যে তাদের বাক্যের সঙ্গে কার্যের মিল নেই? মিল নেই, এবং এটাই বড় সমস্যা। মানে জামাতে ইসলামীকে একটা জিনিস মনে রাখতে হবে, তারা একটা জিনিসের বেনিফিট নিচ্ছেন। তারা ইসলাম বলে ইসলাম শব্দটা রেখে, যদিও তাদের কনস্টিটিউশন ম্যানিফেস্টোতে আমরা দেখেছি যে ইসলাম নিয়ে তেমন কিছু নাই। এটা নিয়ে বাইতুল মুকাররমের খতিব স্বয়ং বলেছেন যে একটা দলের সাথে ইসলাম থাকলে তাকে ইসলামী দল মনে করার দরকার নাই, কারণ তাদের ম্যানিফেস্টো 8-10টা দলের মতোই। কিন্তু ইসলাম তো আছে, এটা বেনিফিট তো আপনি নিচ্ছেন। যখন আপনি বেনিফিট নেবেন তখন অনিবার্যভাবেই কতগুলো রেসপন্সিবিলিটিও চলে আসবে। আসে। আমি একটু প্রসঙ্গটা চেঞ্জ করে আমরা আলোচনা করব। আমি মানে আপনি তো খুব একাডেমিক কথা বলেন, আমি ওই জায়গা থেকে একটু বাইরে যেতে চাই। ধরেন আমি প্রায়ই একটা কথা বলি যে প্রাণের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক আছে, আর তারুণ্যের সঙ্গে দ্রোহ বিদ্রোহের সম্পর্ক আছে। এই ভোটের সঙ্গে উৎসবমুখর একটা পরিবেশের সম্পর্ক আছে। আপনি নিশ্চয়ই আরো টেলিভিশন চ্যানেলে গিয়েছেন, দেখবেন যে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় একটা উৎসব। চ্যানেলের মধ্যে আমি আপনার চ্যানেলে তাই দেখলাম। এই 2014, 18, 24 সেই পরিস্থিতি কিন্তু ছিল না। এইবার কি সামগ্রিকভাবে মনে হয় যে ভোট উৎসবমুখর পরিবেশে হচ্ছে? দুর্দান্ত উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি গতকালও রিপোর্ট দেখছিলাম, ঢাকা থেকে বেরোনোর সময় মানুষজন ফেসবুকে লিখছে ঈদের সময় যে ধরনের জ্যাম থাকে তার চেয়ে বেশি জ্যাম। মানে কেউ ঈদের আনন্দ বলে, আমি বলছি ঈদের আনন্দ বললে এই আনন্দটাকে ছোট করা হয়, ম্লান করা হবে। জাহিদ ভাই, নতুন বাংলাদেশের নতুন নির্বাচন কি স্বপ্ন দেখেন বাংলাদেশ নিয়ে? বাংলাদেশ গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে। বাংলাদেশে অ্যাটলিস্ট একটা চাওয়া আছে, এই যে এই আগামীকাল যে ঘটনা ঘটছে, মানুষ প্রতি 5 বছর পর পর, মানে কেউ কেউ বলে কি জানেন, তুচ্ছাচ্ছিল্য করে, জনগণ একদিনের বাদশাহ, মানে একদিন আমি ওই ক্ষমতা পাই যে আমি না তোমাকে রাখবো বা তোমাকে রাখবো না। মজার ব্যাপার, 5 বছর পর পরও একদিন যদি এই ক্ষমতা জনগণের হাতে আমরা নিশ্চিত করতে পারি, এই দেশ পাল্টে যাবে। কারণ যখন 5 বছর পর আমাকে চাইলে ফেলে দিতে পারে মানুষ ভোট দিয়ে, এটা যদি কোনো সরকার মনে করে, সে চাইলেও না যাচ্ছে তাই করতে পারে না। তো এটা খুব ছোট ব্যাপার না। আমার চাওয়া হচ্ছে আগামীর বাংলাদেশে একটা চাওয়া যদি বলেন, 5 বছর পর পর একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। জাহিদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমরা আরো কথা বলবো। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জুয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শরীফুল ইসলাম খান আপনাকে। ফয়সাল যেমনটি বলছিল আমাদের হেড অফ দ্য নিউজ এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান, তিনি সুনির্দিষ্টভাবে কিন্তু বলেছেন যে জনগণ কিন্তু ভোটের দিন একদিনের বাদশা, মানে সবচেয়ে বড় ভিআইপি যদি আমরা ধরে নিই, সেটি কিন্তু আগামীকাল জনগণ। এবং প্রায় 13 কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে সন্দেহের যে জায়গাটা তৈরি হয়েছে বা শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে ভোট কেন্দ্র আমরা জানি যে 42,000-এর অধিক রয়েছে, তার মধ্যে 40% ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই বিরতির পর। অবশ্যই। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 4.25 কোটি তরুণ ভোটার রয়েছে। এই যে 4.25 কোটি ভোটার, তারা আসলে কখনো এখনো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কি মনে হচ্ছে এই যে ভোটার, প্রায় 1/3 যে ভোটার সংখ্যা রয়েছে, এদের প্রভাবটা নির্বাচনে কতটা পড়বে? অনেকাংশেই পড়বে ফয়সাল। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যেটিকে 2014 নির্বাচনকে বলা হয় ভোটারবিহীন নির্বাচন, 2018 নির্বাচনকে বলা হয় নিশিরাতের নির্বাচন এবং 24-এর আমির নির্বাচন। শুধু তরুণ ভোটারই না, বিগত 3টি নির্বাচনে অনেকেই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বা আগ্রহই তৈরি হয়নি। আমরা এবার দেখছি প্রায় 13 কোটি ভোটার কিন্তু মুখিয়ে আছে কখন তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করে বলছেন যে এবারে কিন্তু তরুণ ভোটাররা কিং মেকার হিসেবে বিবেচিত হতে পারেন, কারণ 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট বা রাজনীতির মঞ্চ কিন্তু অনেকাংশে বদলে গেছে এবং কয়েক দশকের এক নায়কতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে এসে কিন্তু নতুন করে স্বপ্ন দেখছি গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের। সেই জায়গা থেকে নিশ্চয়ই নিঃসন্দেহে তরুণদের ভোট একটা ফ্যাক্টর হবে। কালকে আমরা সেটির প্রমাণ দেখব নিঃসন্দেহে। এবং ফয়সাল, আমি যেমনটি আপনাকে বিরতির আগে জানাচ্ছিলাম যে প্রায় 13 কোটি ভোটার তো মুখিয়ে আছে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এবং 42,000-এর অধিক কিন্তু নির্বাচনের আমরা যেমনটি জানি ভোট কেন্দ্র রয়েছে। কিন্তু সবচেয়ে সংশয়ের যে বিষয়টি এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে, সেটি হচ্ছে প্রায় 40% ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং আরও একটি দুঃসংবাদ আপনাকে জানাই, সেটি হচ্ছে ঢাকার 15টি আসনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে কি কারণ হিসেবে দেখছেন? হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি রয়েছে
রয়েছে ঢাকায়, আর কি কারণ থাকছে? অবশ্যই আমরা মনে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, তবে আপনার কাছে মনে হয় আরেকটি তথ্য রয়েছে, আমরা সেটি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। দর্শক, জানিয়ে রাখতে চাই, নির্বাচনে বিএনপি এবং শরিকরা 171 থেকে 222টি আসন পাবে, আর জামায়াত এবং শরিকরা পাবে 40 থেকে 60টি আসন। সেন্টার ফর সোশ্যাল ইনসাইট সিএসআই এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটির কার্যালয়ে জানানো হয়, দেশের 300টি আসনের 6000-এর বেশি ভোটারের সঙ্গে কথা বলে চালানো হয় এই জরিপ বলছে, ভোটের শতকরা হিসেবে বিএনপি এবং শরিকরা 46.6% এবং জামায়াত এবং তার শরিক দলগুলো 32.56% ভোট পাবে। সিএসআই এর সঙ্গে যৌথভাবে এই জরিপ পরিচালনা করে লন্ডন ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা সুরমা। 1 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা। বিএনপি 171, জামাত জোট 35, স্বতন্ত্র এবং অন্যান্য 7, তীব্র প্রতিদ্বন্দ্বিতা যেটি 86, অনেক বড় সংখ্যা। আর সম্ভাব্য যে জাতীয় চিত্রকল্প, বিএনপি জোটের সম্ভাব্য আসন এখানে 5% ফ্ল্যাকচুয়েশনের ভিত্তিতে 171 থেকে 222, আর জামাত 11 দলীয় জোটের সম্ভাব্য আসন 40 থেকে 60। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এসআইএফ মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাজধানীর শেরেবাংলা নগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এসব কথা বলেন তিনি। এসআইএফ মহাপরিচালক বলেন, নির্বাচনকে ঘিরে নাশকতা প্রতিরোধে র্যাবের বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার, যতটুকু ভালো রাখা দরকার, সেইভাবে আমরা কাজ করে আসছি। আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টায় সুন্দরভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কালকে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা যতটুকু প্রত্যাশা, ভালো নির্বাচন প্রত্যাশা করছি, তার চেয়ে ভালো ছাড়া খেলা যাবে, তার চেয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা ভোটের আগে শেষ নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ করতে জোর চেষ্টা চালাচ্ছেন। বুধবার বিভিন্ন সময়ে সারা দেশের জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের বুঝিয়ে দিচ্ছেন। রাতের মধ্যে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আগামীকাল সকাল 7:30টায় শুরু হয়ে একটানা বিকেল 4:30টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দর্শক, নির্বাচনের আরও অনেক তথ্য রয়েছে আমাদের কাছে। এর আগে জয়ী, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, ঢাকাতেও ঠিক তেমনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সহ বডি অন ক্যামেরা, তারপরে হচ্ছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে নিযুক্ত করা হয়েছে এই ইয়েগুলোতে। আমি একটু আপনার সাথে আলোচনা করতে চাই, এই যে ঢাকা শহরে আমরা যেমনটি এর আগেও দেখেছি, ঢাকার এই বিভাগে যেই দল বেশি আসন জেতেন, বেশি আসন পান, তারাই আসলে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। সেক্ষেত্রে ঢাকা শহরে অনেকজন হ্যাভিওয়েট প্রার্থী রয়েছে। আমরা যদি বলি তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, তিনি রয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াত প্রার্থী খালিদুজ্জামান। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়িতে আমরা ঢাকা বিভাগে দেখছি। তারেক রহমানের কথা আপনি বলছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও কিন্তু ঢাকা 11 থেকে নির্বাচন করছেন, ঢাকা 15 আসনে নির্বাচন করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া আরও অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু রয়েছে হেভিওয়েটদের তালিকায়। সেই জায়গা থেকে আমরা যেমনটি বলছিলাম যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছে। আপনার সুবিধার্থে একটু জানিয়ে রাখি, ফয়সাল, বাংলাদেশ পুলিশের মুখপাত্র AHM শাহাদাত হোসেন
হোসেন বলেছেন, এবারের নির্বাচনে সারা দেশে 1,57,000 পুলিশ কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে এবং তাদের সাথে সাপোর্টিং হিসেবে আরও 30,000 পুলিশ বাহিনীর সদস্যও কিন্তু থাকবে এবং সব মিলিয়ে ভোটে পুলিশ বাহিনীর 88% সদস্যই কিন্তু নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করতে এবং প্রস্তুত আছে। যেমনটি বলা হচ্ছে, এই নির্বাচনে সবচাইতে বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বা ভোটার হয়েছেন তারা। এক্ষেত্রে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাও কিন্তু এই নির্বাচনে সব নির্বাচনকে ছাড়িয়ে গেছে সবচাইতে বেশি। আমরা যদি ঢাকা 11 আসনের কথা বলি, সেখানে নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন খুবই পুরাতন একজন প্রার্থী বিএনপির এম এ কাইয়ুমের, যিনি অনেক আগ থেকে আসলে রাজনীতি করছেন। এই আসনে আসলে হাড্ডাহাড্ডি লড়াইটা কেমন হতে পারে? নিশ্চয়ই, নিঃসন্দেহে নির্বাচনী বিশ্লেষকরা তো বলছেনই যে ঢাকার বেশ কয়েকটি আসরেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আর যেহেতু বলছিলাম যে 1.5 দশকেরও বেশি সময় পর নির্বাচন এসেছে এবং গণতান্ত্রিক নির্বাচনের অপেক্ষায় পুরো জাতি, সেখানে আমরা পুরো নির্বাচনই কিন্তু সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আমরা যদি বলি জনগণের প্রত্যাশিত নির্বাচনের এক ধরনের আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন আমরা দেখছি। এবং আপনি বলছিলেন তরুণ ভোটারদের কথা। ফয়সাল, যদি একটু জানতে চাই, আপনি নিজেও একজন তরুণ, ঠিক কি স্বপ্ন দেখেন ভোট নিয়ে? আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই। যাদের বয়স 18 বছর তারা এখনো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যাদের বয়স 25 তারাও পারেনি, যাদের বয়স 30 তারাও পারেনি। অনেক ক্ষেত্রে যাদের বয়স 35 তারাও এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমিও একজন তরুণ ভোটার, আমিও এখন পর্যন্ত আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। হয়তোবা আগামীকাল আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। আপনি খুব সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে জানাচ্ছিলেন আমাদের দর্শকদেরকে। আমাদের দর্শকদের আরও কিছু তথ্য রয়েছে, আমি একটু জানিয়ে আসি। নিশ্চয়ই। দর্শক, বরিশাল 3 আসনে 11 দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের নির্বাচনী অফিসের সামনে সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন। এ সময় ফুয়াদ অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের ঘনিষ্ঠজনরা অফিস ভাঙচুরের সাথে জড়িত। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। টুপিওয়ালা একটা আপাদমস্তক ইবলিশ শয়তান, সেই শয়তানের নেতৃত্বে এখানে 10-15টা মোটরসাইকেল নিয়ে আসছে। তারা এখানে গাড়ি রেখে তারপরে এই কাজগুলো করেছে। আমার ইউনিয়নে, আমার বাজারের কার্যালয়ের যদি এই পরিমাণ নিরাপত্তা না থাকে কালকে নির্বাচনের জন্য, তাহলে মুলাদির, দুর্গম, সফিপুর, বাটামারা, নাজিরপুর, আগরপুর, কেদারপুর, বাবুগঞ্জের চাপপাশা, যেগুলো বিএনপির গুন্ডা পান্ডা দ্বারা আচ্ছন্ন, তাদের এখানে আসলে কি অবস্থা হবে?